ফাড়া দাও বাংলাদেশের আরেকটি বিশেষ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মোহাম্মদ আবু আবিদ। আজকে আপনাদেরই চারপাশে ঘোরা এমন এক শত্রু নিয়ে কথা বলতে আমরা এসেছি, যেই শত্রু আপনার শুধু ক্ষতিই করছে না, আপনার স্বাস্থ্যের ভিত পর্যন্ত নাড়িয়ে দিচ্ছে। এই শত্রু এর একটি অংশ আপনার মৃত্যু পর্যন্ত ডেকে আনতে পারে। জানি না ধরতে পেরেছেন কিনা। আজকে আমাদের পর্ব জুড়ে থাকছে তীব্র মশার উপদ্রবে অতিষ্ঠ বাংলাদেশের জনগণ। শীতকাল চলে এসেছে। শীতকাল এসেছে মানেই মশা আপনার কানের সামনে কিংবা ভনভন করে ঘুরতে থাকবে। এটিই যেন বাংলাদেশের জনগণের নিয়তি। কিছুতেই আমরা মশার উপদ্রব তা কমাতে পারছি না। কেন, কি কারণে, অথবা কি করলে কমবে এই মশার উপদ্রব? ঢাকা বাংলাদেশের সবচেয়ে আধুনিক ব্যস্ত নগরী, যেখানে লক্ষ লক্ষ মানুষের স্বপ্ন আর সংগ্রাম প্রতিদিনই ভিড় করে। কিন্তু এই শহরের উপর লুকিয়ে আছে এক অদৃশ্য দানব, মশা। মশারা সাধারণত নিরামিষভোজী। তারা ফুলের মধু, ফলের রস এবং গাছের মধুময় রস খেতে পছন্দ করে। শুধুমাত্র গর্ভবতী মশাই মানুষকে কামড়ায়, কারণ তারা তাদের বিকশিত হওয়া ডিমগুলোকে পুষ্টি দিতে রক্তের প্রয়োজন হয়। যদি এই গর্ভবতী মশা ম্যালেরিয়া আক্রান্ত কোনো মানুষের রক্ত পান করে, তাহলে সে নিজেও ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে যায়। মশার পেটে যে ছোট্ট ফোঁটা রক্ত ঢোকে, তাতে ম্যালেরিয়ার পরজীবীতে ভরপুর থাকে। মানুষের শরীরে যে পরজীবীর রূপ মারাত্মক হয়, সেই রূপটি মশার পেটে বেঁচে থাকতে পারে না। তাই সেই রক্তের সঙ্গে পরজীবীগুলো ধীরে ধীরে হজম হয়ে যায়। কিন্তু মশার পেটের ভেতরে কিছু পরজীবী ভিন্ন রূপ নেয়, একটি যৌন রূপে পরিণত হয়, যা নিষ্ক্রিয় অবস্থায় থাকে। ম্যালেরিয়ার যৌন প্রক্রিয়া শুরু হয় যখন মানুষের উষ্ণ রক্ত মশার পেটের ভেতরে ঠান্ডা হতে থাকে। তখন পরজীবীর মেইলি রূপ পরিপক্ক হয়ে ডিমে পরিণত হয়। পুরুষ রূপটি একটু পরে পরিপক্ক হয়ে শুক্রাণুতে রূপান্তরিত হয়। এই শুক্রাণু আসলে আগের কোনো রক্তপানের সময়ের। নিষিক্ত কোষটি তখন সক্রিয় হয়ে ওঠে এবং নতুন পরিবেশ অন্বেষণ করতে শুরু করে। এটি মশার পেটের বাইরের আবরণে চলে যায় এবং সেখানে একটি সিস্টে পরিণত হয়। প্রতিটি সিস্ট থেকে হাজার হাজার পাতলা ক্ষুদ্র পরজীবী জন্ম নেয়। এরা মশার লালাগ্রন্থিতে চলে যায় এবং সেখানে বাসা বাঁধে। পরবর্তীতে যখন এই মশা কোনো মানুষকে কামড়ায়, তখন তার লালার সঙ্গে ম্যালেরিয়ার পরজীবী মানুষের শরীরে প্রবেশ করে এবং নতুন করে সংক্রমণ ঘটায়। প্রতি বছর পৃথিবীর 10% মানুষ ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। রোগটিতে যারা মারা যায় তাদের অধিকাংশই গর্ভবতী নারী এবং 5 বছরের কম বয়সী শিশু।
2025 সালে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় 1,02,000 মানুষ আর মারা গেছে প্রায় 412 জনের বেশি। এই দানব শুধু কামড়ায় না, জীবন কেড়ে নেয়। কিভাবে বেখায়ালি অভ্যাস আমাদের এই পরিণতি ডেকে আনছে? প্রথমেই জেনে নিই এই মশার উৎপত্তি, কারণ আর কিভাবে আমরা একসাথে মশাকে পরাজিত করতে পারি। এই দানব মশা, এডিস এগিপ্টি, দিনের বেলায় কামড়ায়। তার জীবনচক্র শুরু হয় স্থির পানিতে ডিম পেড়ে। মাত্র 1 সপ্তাহে ডিম থেকে লার্ভা, পিউপা হয়ে বড় মশা বের হয়। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষা দীর্ঘ হয়েছে, আর ঢাকার কনস্ট্রাকশন সাইট, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের বোতল, ছাদে জমা পানি, এগুলো তার প্রজনন ক্ষেত্র। একটি মশা হাজার হাজার ডিম পাড়ে, আর সেই থেকে জন্ম নেয় এই সেনাবাহিনী। 2025-এ এই প্রজনন স্থানগুলোই ডেঙ্গুকে ছড়িয়েছে সারা দেশে, বিশেষ করে ঢাকায়। কেন এই দানব এত শক্তিশালী? কারণ আমাদের শহরের অব্যবস্থাপনা। দ্রুত নগরায়ন, আবর্জনা যত্রতত্র ফেলা, ড্রেন বন্ধ, কনস্ট্রাকশন সাইটে পানি জমে থাকা, এগুলো মশার জন্য স্বর্গ। জলবায়ু পরিবর্তন বৃষ্টি বাড়িয়েছে, কিন্তু আমাদের প্রস্তুতি নেই। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় সবচেয়ে বেশি কেস, কারণ এখানে জনঘনত্ব বেশি আর পরিষ্কার পরিচ্ছন্নতা কম। 2025-এ ডেঙ্গু শুধু মৌসুমি নয়, সারা বছরের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমাদের তাই বুঝতে হবে, মানতে হবে, নোংরা শহরে দানব বাড়ে, পরিষ্কার শহরে শান্তি আসে। গত বছর শীতের মাঝামাঝি সময় আমি ডেঙ্গুতে আক্রান্ত হই। প্রথম অবস্থা আমি বুঝতে পারি না যে আমার ডেঙ্গু হয়েছে। 3 দিন জ্বর ছিল, হঠাৎ শরীর দুর্বল হয়ে যাচ্ছে, বিছানা থেকে উঠতে পারতেছি না, মাথা ঘুরাচ্ছে। আমার কাছে মনে হইলো এটা স্বাভাবিক কোনো জ্বর না, কারণ আমার আগেও জ্বর হয়েছে, এমন কোনোদিন হয় না। পরে আমি ডেঙ্গু টেস্ট করি, ডেঙ্গু আমার পজিটিভ আসে নাই, নেগেটিভই আসছে, কিন্তু আমার ব্লাড ইলেক্ট্রোলাইট আছে, মানে আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছি। তবে 3 দিন পরে সিনড্রোম বোঝা যায় না। ডেঙ্গুর যে সিনড্রোমটা, এটা 3 দিন জ্বর, 3 দিন 4 দিন পরে যখন টেস্ট করানোর পরে আর ডেঙ্গুর সিনড্রোম ধরা পড়ে না। তবে প্লাটিলেট কমে আছে, প্লাটিলেট কমলে বুঝতে হবে যে ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ডেঙ্গু পজিটিভ আসে না। তো পরে আমি ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়ার পরে 2-3 দিন হসপিটালে ছিলাম। আল্লাহর রহমতে সুস্থ হয়েছি। দ্রুত চিকিৎসা নিতে পারলে ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। এক সময় আমরা ভাবতাম ডেঙ্গু কেবল বর্ষাকালের রোগ, কিন্তু বাংলাদেশের ঋতুচক্রের পরিবর্তনের সাথে সাথে মশার জীবনচক্রও বদলে গেছে। এখন শীতেও হাসপাতালে ডেঙ্গু রোগের ভিড়। কেন এই পরিস্থিতি? কেন এই ডেঙ্গু রোগ ছড়াচ্ছে শীতকালেও? আমরা খুব সহজেই সিটি কর্পোরেশনকে দোষারোপ করি। মশা নিধনে তাদের শুধু ওষুধ ছিটানো বা ফগিং কার্যক্রম স্বচ্ছতার অভাব থাকতে পারে, ড্রেনেজ ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে, ত্রুটি থাকতে পারে। আমার এলাকায় সবচেয়ে বেশি মনে হতেছে মানে ময়লার কারণেই সব থেকে মশার অবস্থা বেশি। ধরুন এই যে দেখেন ময়লা ডাস্টবিন আছে, এখানে অনেক পরিমাণ মনে করেন যে ময়লা ফালানো হয়, এখান থেকে আপনি মনে করেন যে মশার সৃষ্টি হয় অনেক দিন থেকে। এবার কোনো সরাইতেছে না, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই, মশার উৎপাদন হয়, বিভিন্ন রোগ ছড়ায়, যেমন ডেঙ্গু মশা থেকে এগুলো ছড়ায়। এগুলো কোনো তদারকি নেই, এগুলা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কোনো তদারকি নেই। এই যে দেখতেছেন ময়লার স্তরাগুলো এখানে ফালাই রাখছে মার্কেটের পাশে। আমরা মার্কেটে কাস্টমারও দেখা যায় ওরকমভাবে আসে না, ভালো কাস্টমার পাইতেছি না। আমরা সারাদিন দেখা যায় বসে থাকতে হয়, কাস্টমার পাই না, কারণ ময়লার কারণে কাস্টমারে আসে না এখানে ভালো কাস্টমার। মানে রোগ তো দিয়া যেতে আছে, দিয়ে তো মশা তো কমতেছে না। মশা কমবে না কথা ছিল একটা, মশা তো কমতেছে না, দিন যেতে আছে, মশা তো অত্যাচার বেশি করতেছে। আরো আমাদের এলাকার মশা বাড়ছে এই কারণে আমাদের এলাকার লোকজন বেশি একটু সচেতন না, যে ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলার কারণে মশাটা একটু বেশি হয়। আমাদের অফিসেরও কয়েকজন ডেঙ্গু আক্রান্ত হয়েছে, এ যাবতও হাসপাতালে ভর্তি আছে, এখনও আছে। তারা আমাদের সবাই যদি জনগণ সচেতন হই,
সেক্ষেত্রে মশাটা প্রতিরোধ করা যাবে। আমরা তো এই জায়গায় দাঁড়ায় থাকতে পারি না, মাঝে মাঝে মশা কামড়ায়। মানে সব দায়িত্ব সিটি কর্পোরেশনের না, কিছু কাজ নিজেদের হয়ে থাকে। এখন ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, আর ডেঙ্গু প্রকোপ দ্বারা মানুষ অসুস্থ হইতেছে, হাসপাতালে ডেঙ্গুর রোগী দেখে দেখে। এখন আমরা যদি মনে করেন পত্রিকা না হই না করি, তাহলে সিটি কর্পোরেশন আমাদের কত গুণ ট্যাকেল দিবা। সিটি কর্পোরেশন উচিত যতটুকু দায়িত্ব পালন করা সেই জন্য পরিপূর্ণভাবে করা, যেন আমরা আমাদের বাচ্চা নিয়ে স্বাচ্ছন্দ্যবোধভাবে বসবাস করতে পারি। মশা হচ্ছে কারণ কি আমাদের আসলে এটাতে নিজেদেরই আসলে দোষ, আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেছি না দেখি মশাটা বেশি হয়। তো আমাদের নিজেদের আগে সরকার থেকে তো একটা নেয় যে বিভিন্ন মশা নিধনের ব্যবস্থা নেয়, কিন্তু আমাদের নিজেদেরকে আগে সচেতন হতে হবে যে রাতে মশারি টানানো, তারপর পানি জমে থাকে, এগুলো যেন না হয়। আর নিজেদেরকে সচেতন থাকতে হবে। তারপর এখন মশার কারণে ডেঙ্গুটা বেশি বেড়ে যাচ্ছে, তো নিজেদের সচেতন থাকলে আসলে মশাটা, আমার মনে হয় যে সরকার থেকে যেটা হেল্প দিচ্ছে নিজেদেরকে আমাদের মানে সচেতন থাকলে মশাটা একটু কমে আসবে। মানুষের পদক্ষেপ নেওয়া উচিত, মানে বেশি দিন টপে কোনো পানি রাখা যাবে না। আর ময়লা আবর্জনা বাইরে ফেলানো, নির্দিষ্ট স্থানে ফেলা লাগবে, ডাস্টবিনে ফেলা লাগবে। যে রাতে শোয়ার আগে ভালোভাবে মশারি টাঙিয়ে শোয়া লাগবে, যাতে মশা থেকে আমরা প্রতিরোধ করতে পারি, যে এইভাবে মশা প্রতিরোধ করা যায়। দীর্ঘদিন ধরে যে টবের মধ্যে পানি থাকে ওখান থেকে ডেঙ্গু মশা উৎপাদন হয়। যে আমরা চাবো সবাইকে বলবো যে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য টবে কেউ পানি রাখবেন না, আর হচ্ছে আশেপাশে ময়লা আবর্জনা ফেলবেন না। নির্দিষ্ট স্থানে ময়লা ফেললে আমাদের প্রতিরোধ করা সম্ভব। যেমন আপনার টবের ভিতরে দেখতেছি যে অনেকে বাসায় টব, তারপর আপনার এই অনেক জায়গায় পানি জমা থাকে, এগুলো যদি একটু কেয়ার করে যেগুলো ওষুধ যেগুলো আছে সেগুলো যদি প্রয়োজনীয় ওষুধ যেগুলো দিয়ে দেয়, আশা করি আই হোপ এই সমস্যাটা থাকে না। আগে আমাদের জনগণ সবার সচেতন হতে হবে। দোকানদার বা ব্যবসায়ী আমরা সাধারণত দেখতেছি আনাচে কানাচে ময়লা ফালাই রেখে, এতে মশা জমে, মশা মাছি দুর্গন্ধ। আর বিশেষ করে আমাদের সিটি কর্পোরেশনের যে ময়লার ডাস্টবিনটা, এটা একদম মার্কেটের সামনে হয়ে গেছে। এটা আমরা চাই দূরে কোথাও সরাই দেব, কারণ এটার কারণে মানুষের রূপনগর আবাসিক যত মানুষ আছে সব আসা যাওয়া করে এই জায়গা থেকে, প্লাস এদেরও দুর্গন্ধ ছড়ায়, মানুষেরও রোগ জীবাণু থেকে মুক্তি হওয়ার জন্য আমরা এটা চাইতেছি এটা দ্রুত যাতে দূরে সরাই দেওয়ার ব্যবস্থা করে সিটি কর্পোরেশন। ডেঙ্গু সাধারণত আমি যতটুকু জানি দিনের বেলায়, মানে এই মশাটা দিনের বেলায় কামড়ে। তো আমরা দিনের বেলায় তো যদি রেস্ট নিই, শুই, বসি, আমরা মশারি ইউজ করি না। তো মশারিটা দিনের বেলাও ইউজ করা উচিত, কারণ এটা এমন একটা মশাবাহিত রোগ, এটা বলা যায় না কখন কোন জায়গায় কোন মশাটা কামড় দিবে আপনারে, কখন আপনার ডেঙ্গু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন না। বিশ্লেষণ করলে দেখা যায় এডিস মশা জন্মায় আমাদের ঘরের ভিতরে, আমাদের ছাদে জমে থাকা স্বচ্ছ পানির মধ্যে। আমরা কি নিজেরা সচেতন? ছাদ বাগানের টব, এসির পানি কিংবা পরিত্যক্ত টায়ার, এগুলো পরিষ্কার করার দায়িত্ব কার? সিটি কর্পোরেশন নাকি সরকারের, নাকি আমাদের নিজেদের? কেবল সরকারকে দোষ দিয়ে আমরা নিজেদের দায় এড়াতে পারি? নগর পরিকল্পনা বিশেষজ্ঞদের মতে মশা নিয়ন্ত্রণ এখন সিজনাল কোনো কাজ নয়, এটি বছরব্যাপী চলমান একটি প্রক্রিয়ার বিষয়। আমরা যেই বিষয়টি বলতে চাই সেটি হলো এই মশার উপদ্রব কমানোর জন্য যে সকল কার্যকরী ভূমিকা সিটি কর্পোরেশন নিয়ে থাকে, সিটি কর্পোরেশন, সরকার কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সে সকল পদক্ষেপের বিষয়ে অবশ্যই আমি কিছুক্ষণ আগেই প্রশ্ন করেছি, প্রশ্ন আমি আজও রেখে যাচ্ছি। কিন্তু শুধুমাত্র তারাই দায়ী, আমরা কি কোনো অংশে দায়ী নয়? ব্যক্তিগত কোনো দায় কি আমাদের নেই? এই যে যত্রতত্র ময়লা ফেলা থেকে শুরু করে নালার মধ্যে প্লাস্টিক আবর্জনা ফেলা, যে কোনো জায়গায় যে কোনো আমি একটি উদাহরণ দিতে চাই। বাংলাদেশে আমরা যখন কোনো খাদ্যদ্রব্য গ্রহণ করি, যেমন ধরুন চিপস কিংবা জুস, আমরা সেই প্যাকেট এবং সেই জুসের বোতলটি নির্দিষ্ট স্থানে না ফেলে আমরা কিন্তু ফেলে দেই যত্রতত্র। অথচ সেই আমি বাংলাদেশি যখন কিনা বিদেশের মাটিতে যাই, তখন কিন্তু আমরা সেই চিপসের প্যাকেট এবং জুসের বোতলটি নির্দিষ্ট স্থানে ফেলি। তার মানে কি, আমাদের এই উদাহরণটা থেকে একটি জিনিসই মেসেজ আমি দিতে চাই, যে আমরা কিন্তু আসলে ব্যক্তিগতভাবে সচেতন। আমরা ওই জায়গায় প্রেক্ষাপট অনুযায়ী নিজেদেরকে বদলে নেই, ওই জায়গায় খাপ খাইয়ে নেই। তাহলে বাংলাদেশে কেন সেটি আমরা করছি না? ব্যক্তির দায় এড়িয়ে কিন্তু আমরা যেতে পারি না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের উপরে দায়ভার চাপিয়ে শুধুমাত্র আমরা বলবো যে এটি ব্যক্তির দায়, এটি ব্যক্তির দায় নয়, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা পরিষ্কার করবে আর আমরা নোংরা করতেই থাকবো, সেটি হলে কিন্তু কখনো বাংলাদেশে সমাধান আসবে না। অতএব আমাদের ব্যক্তিগত সচেতনতা, সামাজিক সচেতনতা, পারিবারিক সচেতনতা, এই সকল সচেতনতা মিলিয়ে এই মশা নামক শত্রুকে রুখে দিতে হবে, মশা নামক শত্রুকে নিধন করতে হবে। আমাদের ঢাকা শহরে বসার কারণে ডেঙ্গু হচ্ছে। আমরা এর আগে
শুনেছি করোনা হচ্ছে মহামারী, আসলে করোনায় কিছু হয় নাই, হয়তো বয়স্ক বা বিভিন্ন মানুষ মারা গেছে বিভিন্ন কারণে, কিন্তু ডেঙ্গুতে যে পরিমাণ মানুষ মারা গেছে বা যাচ্ছে এ একেবারে অকল্পনীয়। এই ক্ষেত্রে আমাদের সরকারের, আমাদের নিজেদের অনেক দায়বদ্ধতা আছে। ডেঙ্গু মশা উৎপাদনের যে কারখানা কি, এই যে পয় নিষ্কাশন, বজ্র ব্যবস্থাপনা যে জায়গাগুলো, এগুলোতে এত খারাপ অবস্থা, ড্রেনগুলো রেগুলার পরিষ্কার করা হয় না প্রথমত। দ্বিতীয়ত কিছু কিছু ড্রেন আছে, এগুলো আগের ড্রেন, নতুন ড্রেন আছে। আগে যে ড্রেনগুলো আছে এগুলোর মধ্যে প্রচুর মশা আছে, না পানি কোথাও যাইতে পারতেছে, না ওখানে রেগুলার পরিষ্কার করা হয়। ওই বজ্রের কারণে ওখানে আপনার ডেঙ্গু মশাটা বাড়তেছে। আর দ্বিতীয়ত যে বিভিন্ন বড় বড় বিল্ডিং আছে, বিল্ডিংয়ের উপরে গাছ রাখা আছে, পানি এমনভাবে আছে বিভিন্ন খুঁটিতে, বিভিন্ন ডাবের খোসা, বিভিন্ন জায়গায় পানি আছে। এই পানিতে কিন্তু ডেঙ্গু মশাটা উৎপন্ন হয়। তো সেগুলো পরিষ্কার যদি করা না হয়, আপনি দেখেন নিচে সব জায়গায় আপনি ফগিং করলেন, নিচে পরিষ্কার রাখলেন, কিন্তু প্রত্যেকটা বিল্ডিংয়ের ছাদে তো যাওয়া হয় না। এই দায়বদ্ধতা সরকারের চেয়েও আমাদের দায়িত্ব হচ্ছে সবচেয়ে বেশি, বিল্ডিং মালিকদের সবচেয়ে দায়িত্ব বেশি। কারণ আমার বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে থাকি বা বিল্ডিংয়ের মালিক যারা আছে, ওখানে বাগান করা আছে বা বাগান করা হয় বা ফেলে রাখা আছে, ওখানে পানি জমে থাকার কারণে কিন্তু ডেঙ্গুর উৎপাদনটা বেশি হচ্ছে, যার কারণে এই যে সারা ঢাকা শহরে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে একদম মহামারী আকারে। গতবারের তুলনায় এবারে বেশি ডেঙ্গুতে মারা গেছে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে, যেখানে আমাদের বজ্র ব্যবস্থাপনা যে আছে, আপনার ডাস্টবিন আছে, সেই ডাস্টবিনগুলো রেগুলার পরিষ্কার করা হচ্ছে না। দুর্গন্ধ ময়লা, 2-3 দিনের ময়লা, 1 সপ্তাহের ময়লা জমে একেবারে দুর্গন্ধ সৃষ্টি করতেছে। এখান থেকে কিন্তু যে রসটা বাইরে বের হয়ে যাচ্ছে, ড্রেনে মিশতেছে, সেখান থেকে যে ডেঙ্গু মশা এটা আরও বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের সবার উচিত, সরকারের উচিত নিয়মিত ফগিং করা, ক্লিন রাখা, ম্যাজিস্ট্রেট পাঠিয়ে মাঝে মধ্যে অভিযান চালানো, যাতে এটা কন্ট্রোলে রাখা যায়। আবার অনেক বিল্ডিং আছে, নিচে আছে বেসমেন্টে কিন্তু পানি জমে থাকে, সেটাও দেখা আমাদের জরুরি। আর পাশাপাশি আমরা যারা আছি সচেতন নাগরিক, ভবনের মালিক বা ভাড়াটি, আমরা যারাই বলি না কেন, আমাদের দায়িত্ব আমাদের বিল্ডিংয়ের ছাদে ডেঙ্গু মশা উৎপাদন হবে এরকম কোনো যাতে ব্যবস্থা না থাকে, এগুলো তো রেগুলার আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনা সম্ভব ইনশাআল্লাহ। শুধুমাত্র ফগিং দিয়ে মশার উপদ্রব কি কমানো সম্ভব? ফগিংয়ের মাধ্যমে এডিস মশা কি মৃত্যু সম্ভব, নাকি ওই ফগিংটা কেবলই লোক দেখানো? ফগিং ছাড়াও দরকার সমন্বিত উদ্যোগ, যেই উদ্যোগের ফলে মরবে এডিস মশা থেকে শুরু করে অন্যান্য সকল যে মশা আছে সে সকল মশা মৃত্যুবরণ করবে, এমন কোনো উদ্যোগ আমাদের দরকার। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা শহরেই ড্রোন উড়িয়ে মশার উৎপত্তি স্থল নির্ধারণ করা হয়েছে। কেমন আছে সেই ড্রোন? আদৌ কি উড়ানো হচ্ছে? এই দানবকে পরাজিত করা সম্ভব। প্রথমে নিজের বাড়ি থেকে শুরু। ছাদ, বালতি, ফুলের টব, সব জলজমা স্থান সাফ করুন। মশারি ব্যবহার করুন, রিপেলেন্ট লাগান। দিনের বেলা লম্বা কাপড় পরুন। কমিউনিটি লেভেলে আবর্জনা সঠিকভাবে ফেলুন। ড্রেন পরিষ্কার রাখুন। সিটি কর্পোরেশনের ফগিং আর লার্ভিসাইড ছড়ানো চলছে, কিন্তু সবচেয়ে বড় অস্ত্র আমাদের ঐক্য। DGHS এর পরামর্শ, জ্বর হলে তাড়াতাড়ি ডাক্তার দেখান। 2025-এ অনেক কমিউনিটি ক্লিন আপ অভিযান সাফল্য দেখিয়েছে, আমরাও পারি। সর্বশেষ যেটি বলতে চাই, মশা নিধন কখনো সম্ভব নয়, মশার উপদ্রব কমানো সম্ভব। মশা নিধন করে একেবারেই মশা নিধন কখনো সম্ভব নয় বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশে নয়, পুরো পৃথিবীতেই একেবারেই কোনো দেশ মশা নিধন করে ফেলেছে এমন নজির কিন্তু নেই। অতএব মশা একেবারে নিধন না করে মশার উৎপত্তি স্থল, অর্থাৎ মশার যে সংখ্যা, মশার যে উপদ্রব, তা কমানোর যেই পদ্ধতিগুলো নেওয়া হচ্ছে, সেই পদ্ধতিতে ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি নানান উদ্যোগ সমন্বিত করা প্রয়োজন। অর্থাৎ মশার যে উৎপত্তি স্থল, ব্যক্তিগত পর্যায়ে যে সচেতনতা, সেই সচেতনতাগুলো কিন্তু আমাদের বাড়ানো প্রয়োজন। তাহলেই সমন্বিত উদ্যোগ যখন নেওয়া হবে তখনই কমে যাবে মশার উপদ্রব। আমি আপনি সবাই আর রুম বন্ধ করে কিংবা রুমের জানালা দরজা সব কিছু বন্ধ করে বদ্ধ পরিবেশে নিজেদেরকে বন্ধ রাখতে হবে না। মশার উপদ্রব কমে গেলেই
খোলা বাতাসে আমরা যেন শ্বাস নিঃশ্বাস নিতে পারি সেই আশা ব্যক্ত করে আজকে এখানেই শেষ করছি। নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয়ে আবারও আপনাদেরকে সচেতন করার জন্য হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সারা দাও বাংলাদেশ তথা মোহনা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।